আমার পা সোফার বাইরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমি ঠিক করে শুতে পারছি না। নাফিজার কথা শুনে আমি বলি, ঠিক আছে, তুমি বিছানায় চলে এসো। আর আমি নিজের বালিশ নিয়ে উঠে বসতে যাচ্ছিলাম, কিন্তু নাফিজা আমার হাত ধরে আটকে দেয় আর বলে, মিলন ভাই, তুমি কি সারা রাত বসে থাকবে? আমার সাথে এখানেই শুয়ে পড়ো, আমার কোনো অসুবিধা হবে না। আমার জন্য নাফিজার শরীরের দিক থেকে চোখ সরিয়ে রাখাটা ভীষণ মুশকিলের কাজ ছিল। আমি অনেক কষ্টে নিদার কথা শুনে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ি আর মোবাইল দেখি। আমি বুঝতে পারিনি কখন ও আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুমানোর কিছুক্ষণ মাত্র হয়েছিল, আর হঠাৎই আমার চোখ খুলে যায় আর আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে যাকে আমি একটি কম বয়সী বাচ্চা মনে করছিলাম সে তো পুরাই আগুন। প্রতি মুহূর্তে আমার মনে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল। অনেক কষ্ট করে আমি নিজেকে সামলে নিচ্ছিলাম, কিন্তু তারপর নাফিজা আমার সাথে এমন কিছু করল যাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আর না চেয়েও আমি তার কথা মেনে নিতে বাধ্য হয়ে গেলাম। আমার আর লিমার বিয়ে হয়েছে 5 বছর হলো। এই 5 বছরের মধ্যে এমন একটাও দিন ছিল না যেদিন লিমা আমাকে খুশি রাখার চেষ্টা করেনি। সে সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করত। আমার আর লিমার প্রথম কলেজে দেখা হয়েছিল। আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক বাড়তে বাড়তে বিয়ে অবধি পৌঁছে যায়। যখন আমি লিমার কথা বাড়িতে জানাই তখন আমার মা এই বলে মানা করে দেয় যে বংশের বাইরের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার আর লিমার ভালোবাসা এতটাই এগিয়ে গেছিল যে সেখান থেকে পিছিয়ে আসার আর কোনো রাস্তা ছিল না। তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা আমি ভাবতেও পারতাম না। আমরা দুজনের ভালোবাসার সমস্ত সীমারেখা পার করে দিয়েছিলাম। সমস্ত রকম সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল। কলেজে যাওয়ার পর আমরা দুজনে একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে যেতাম আর কলেজের পাশে তৈরি হওয়া ছোট ছোট হোটেলে নিজেরা সময় কাটাতাম। আমি নিজের মাকে রাজি করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। আর আমি লিমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। যখন আমার মা বাবা এই বিয়ের কথা জানতে পারে তখন তারা আমায় বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন কোনো চাকরি করতাম না, আর না কোনো উপার্জন ছিল আমার। আর যখন লিমার পরিবার এই কথা জানতে পারে তখন তারাও আমাদের বিয়ে মেনে নেয় না। তার কারণ ছিল আমি তখনও বেকার ছিলাম, আমার নির্দিষ্ট কোনো উপার্জন ছিল না। অনেক কষ্টে আমি লিমার বাড়ির লোকদের রাজি করাই, কিন্তু লিমার বাড়ির লোকে আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। অনেক দিন পর্যন্ত আমি আর লিমা বহু কষ্টে জীবন যাপন করেছি, কিন্তু যখন আমি চাকরি পাই তখন আমার অবস্থা কিছুটা ভালো হয়। তখন লিমা নিজের বাড়ির লোকেদের সাথে মেলামেশা শুরু করে, কিন্তু আমি তাদের একদম পছন্দ করতাম না। কারণ যখন খারাপ সময় ছিল তখন তারা আমার কথা ভাবেনি, আমাকে আপন করে নেয়নি। সেই জন্য আমি লিমা বাড়িতে খুব একটা যেতাম না, হয়তো বছরে 1 বার বা 2 বার যেতাম। সেই জন্য আমি লিমার বোন নাফিজাকে ভালোভাবে কখনো দেখিনি, আর তার সাথে খুব একটা কথা হতো না। সেই জন্য বুঝতে পারিনি এখন সে 14 বছরের সুন্দরী মেয়ে হয়ে গেছিল। আল্লাহ আমাকে অনেক দিন পুরুষত্ব থেকে দূরে রেখেছিল। অনেক চিকিৎসা করার পর লিমা এখন সন্তানের জন্ম দিতে চলেছে। আমার পরিবারে তো কেউ ছিল না, সেই জন্য বাধ্য হয়ে লিমার মাকে ডাকতে হয়েছিল। যখন আমরা লিমাকে নিয়ে হাসপাতালে গেলাম তখন তারা বলল যে 2 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। গর্ভবতী থাকাকালীন সময়ে সে খুব কমজোর হয়ে গেছিল, সেই জন্য তার কেসটা একটু কঠিন ছিল। লিমার বাবা কোনো কাজে শহরের বাইরে গেছিল, সেই জন্য লিমার মা তার বোনকে আমাদের বাড়িতে রেখেছিল, কারণ সে তাকে একলা ছাড়তে চাইছিল না। আমি অনেক দিন বাদ লিমার বোন নাফিজাকে দেখছি, আর আমি তাকে দেখে হয়রান হয়ে যাই। আমি তো লিমার সৌন্দর্যের জন্য পাগল ছিলাম, কিন্তু তার ছোট বোন তো তার থেকে অনেক বেশি সুন্দরী ছিল। নাফিজাকে দেখে আমি লিমাকে ভুলে গেছিলাম। সাবার না থাকা কালীন অবস্থায় নাফিজা ঘরের সব কাজ খুব ভালোভাবে করত, আর এমনটা মনেই হতো না যে লিমা বাড়িতে নেই। সে সারা বাড়ি পরিষ্কার করে ঘুমানোর ব্যবস্থা করছিল। তখন আমি ও নিজের ঘরে চলে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর যখন দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেলাম তখন আমি বুঝে গেছিলাম যে নাফিজা এসেছে। হয়তো তার কোনো জিনিসের প্রয়োজন।
কিন্তু আমি এটা একদম জানতাম না যে নাফিজা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। প্রথমে সে সোফায় আরাম করে বসে যায় আর বলে আমার নিজেকে খুব একা একা মনে হচ্ছে, কারণ আমি এই বাড়িতে একদম নতুন। সেই জন্য আমি ভাবলাম যে আপনার ঘরে গিয়ে রাতে থাকব। আমি নাফিজাকে বললাম, যা করেছো ভালো করেছো, তুমি এখানে চলে এসে ভালোই করেছো। এটাকে তুমি নিজের বাড়ি মনে করতে পারো, তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো। কিন্তু নাফিজাকে এইভাবে নাইটি পরে দেখে আমার নজর বারবার তার শরীরের দিকে চলে যাচ্ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে অনেক শান্তভাবে কথা বলছিল। সে খুব ধীরে ধীরে আমাকে বলছিল যে সে যখন আমাকে প্রথমবার দেখে তখনই আমাকে তার ভালো লেগে যায়। তখন সে মাত্র 9 বছরের ছিল। সে বলছিল যে আমাকে দেখে তার দিদির পছন্দের প্রশংসা করতে ইচ্ছা করছিল, আর সে অনেক খুশি ছিল এই ভেবে যে তার দিদির ভাগ্য অনেক ভালো। নাফিজা বলতে থাকে, সেই দিনের পর থেকে সে আমাকে পছন্দ করতে শুরু করে, আর সে প্রার্থনা করত যে তার জীবনে আসা মানুষটাও যেন আমার মতো হয়। নাফিজা আমার সাথে কথা বলতে বলতে নিজের নাইটির ফিতের সাথে খেলতে শুরু করে। সে বলছিল আমার সুন্দর চোখ তার সব সময় মনে থাকত। সে বলে সে অনেকবার আমার জন্য তার বাবার সাথে ঝগড়াও করেছে, কারণ সে চাইতো তার বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয়, তার আপন করে নেয়, কারণ সে আমাকে দ্বিতীয়বার দেখার জন্য পাগল ছিল। আমার সাথে কথা বলতে বলতে সে সোফায় শুয়ে পড়ে, আর আমি অনেক কষ্টে তার দিক থেকে চোখ সরিয়ে মোবাইল দেখতে থাকি। ঘরের পরিবেশ হঠাৎই অনেক বেশি গরম হয়ে যায়। নাফিজা একটা জ্বলন্ত আগুন ছিল, যে আমাকে ভিতর থেকে উত্তেজিত করছিল। আমি তো তাকে একটা বাচ্চা মেয়ে ভেবেছিলাম, কিন্তু তার যৌবন তো যে কাউকে পাগল করে দেবে। আমার নজর কিছুক্ষণ পর পরই নাফিজার দিকে চলে যাচ্ছিল। যখন তাকে আমি একটু অস্থির দেখি তখন তাকে জিজ্ঞাসা করি, কি হয়েছে নাফিজা? সে বলে, এই সোফাটা অনেক ছোট, তাই আমি এখানে ঠিক করে শুতে পারছি না। এই কথা শুনে আমি তাকে বলি যে তুমি বিছানায় চলে আসতে পারো, আর সোফায় আমি শুয়ে পড়ছি। সে যখন বিছানার দিকে আসতে থাকে আমি বিছানা থেকে উঠে যাই। নাফিজা তখনই আমার হাত ধরে নেয় আর বলে, মিলন ভাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা তো তোমার ঘর। আমি বিছানার একদিকে শুয়ে পড়ছি, আর অন্যদিকে আপনি শুয়ে পড়ুন। নাফিজার এই কথা শুনে আমি অবাক হয়ে যাই, কিন্তু আমিও আরাম করতে চাইতাম। সারাদিন লিমার জন্য আমি হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করেছি, সেই জন্য আমি বিছানার একদিকে শুয়ে পড়লাম আর নিজের মোবাইল দেখতে থাকি। নাফিজা থাকার জন্য উত্তেজনা সামলে রাখা আমার জন্য ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। যখন আমি আমার চোখ খুলি তখন মনে হয় কেউ আমার গায়ের উপর হাত রেখে আছে। যখন আমার হুঁশ আসে তখন আমি বুঝতে পারি যে নাফিজা আমার খুব কাছে শুয়ে আছে, আর তার হাত আমার গায়ের উপর আছে। আমার বুকের মধ্যে ঝড় উঠে গেল। নাফিজা জেনে বুঝে আমার উত্তেজনাকে বাড়িয়ে দিছিল। সে তার কথায় আগেই বলেছিল যে সে আমাকে পছন্দ করে, আর রাতের অন্ধকারে সে এইভাবে আমার এত কাছে। এটা দেখে এটা তো প্রমাণিত ছিল যে তার মনে আমার জন্য অনেক কিছু আছে। আমি একটা ছেলে, অনেক চেষ্টা করার পর ও নাফিজার কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি, আর আমিও তার কাছে চলে যাই। এমন মনে হলো নাফিজা যেন এর জন্যই অপেক্ষা করছিল। নাফিজা যখনই বুঝতে পারে যে আমি তাকে সঙ্গ দেওয়ার জন্য তৈরি, তখনই সে তার উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। আমার যখন সমস্ত রকম সম্পর্ক তৈরি হয়ে যায়, দুজনেরই চাহিদা যখন পূর্ণ হয়ে যায়, তখন নাফিজা নিজের ফোনে আমার কয়েকটা ফটো তোলে। যখন নাফিজা আমার খুব কাছাকাছি ছিল, আমরা জামা কাপড় ছাড়াই ছিলাম। আমি নাফিজাকে বলি, এই রকম ভাবে ফোনে ফটো তোলা উচিত নয়। কিন্তু তখন নাফিজা বলে, যখন আমি তার সাথে থাকবো না তখন সে এই ফটোগুলো দেখে নিজেকে সান্ত্বনা দেবে। আমি তার একটা সৌন্দর্যে পাগল হয়ে গেছিলাম। সে তার সমস্ত যৌবন আমাকে দিয়ে দিয়েছিল। তার নরম গোলাপের মতো শরীর আমাকে পাগল করে দিয়েছিল। আর আমি এটাও ভুলে গেছিলাম যে আমার বউ হাসপাতালে আছে, আর সে যে কোনো সময় আমার সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু আমি কি করে জানতাম যে এটা আমার বরবাদ হবার শুরু ছিল?
যখনই আমি হাসপাতালের জন্য রওনা দিই তখনই নাফিজা আমাকে ডাকে আর আমাকে জড়িয়ে ধরে মুচু দিয়ে বলে, আমাকে কিছু টাকা দাও, আমি বাজারে যাব। নাফিজার কথা শুনে আমি তাকে 1000 টাকার 5টা নোট দিই। আর আমার কাছ থেকে টাকা পেয়ে সে ভীষণ খুশি ছিল। আমি তার ঠোঁটে একটা মুচু দিয়ে হাসপাতালের জন্য রওনা দিই। আমি সারা রাস্তায় অনেক খুশি ছিলাম। যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন আমার বউয়ের অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তার বলে সে মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। লিমার মা ও অনেক বেশি চিন্তিত ছিল। এই কথা শুনে আমিও চিন্তিত হয়ে পড়ি। সারাদিন আমি লিমার সাথে ছিলাম, কিন্তু লিমার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। ডাক্তার বলে আরও কিছুদিন লিমাকে হাসপাতালে রাখতে হবে। এই কথা শুনে আমি কেমন জানি একটা শান্তি অনুভব করি। যতদিন লিমা হাসপাতালে থাকবে ততদিন আমি নাফিজার সাথে সময় কাটাতে পারব। আমি ডাক্তারকে বললাম, দেখো যেন আমার সন্তানের কিছু না হয়। ডাক্তার আমাকে আশ্বাস দেন। রাত পর্যন্ত আমি হাসপাতালে থাকি। রাতের সময় আমি লিমার মাকে বলি যে নাফিজা বাড়িতে একা আছে, আমার বাড়ি চলে যাওয়া উচিত, কারণ হাসপাতালে লিমার সাথে একজন মহিলাই থাকতে পারবে। সেই জন্য লিমার মায়ের থাকাটা দরকার ছিল। আমি যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরি তখন নাফিজা অনেক খুশি ছিল। সে অনেক শাড়ি কিনেছিল আর একটা শাড়ি পরে পরে আমাকে দেখাচ্ছিল। সে আমাকে দেখে একটু লজ্জা পাচ্ছিল না। সে খুব সহজেই আমার সামনে কোনো ওড়না ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল। তার জামা শরীরে এতটাই ফিটিং ছিল যে তার প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছিল। সে যখনই আমার কাছে আসতো তখন আমি সব হুঁশ হারিয়ে ফেলতাম। হঠাৎ সে আমাকে জিজ্ঞাসা করে, আমি কি দিদির আলমারি খুলতে পারি? আমি বলি, এটা জিজ্ঞাসা করার কি আছে, তোমার দিদিরই তো আলমারি। তখন সে বলে, তাহলে আমাকে চাবি দাও। আমি তাকে চাবি দিই আর সে আলমারির সব জিনিস দেখতে থাকে। আর যে সমস্ত কাপড় লিমা রাতে পরত সেগুলো বের করে আমাকে দেখাতে থাকে আর জিজ্ঞাসা করে, এর মধ্যে কোনটা তোমার পছন্দ? আমি একটা ছোট নীল রঙের নাইটি দেখাই আর বলি, এটা লিমাকে খুব মানায়। এটা শুনে নাফিজা সেই নীল রঙের নাইটি নিয়ে ঘরে চলে যায়। আর অনেকক্ষণ পর যখন সে ফিরে আসে তখন আমি তাকে দেখে অবাক হয়ে যাই, কারণ লিমার নাইটি পরে তাকে লিমার থেকেও বেশি সুন্দরী দেখাচ্ছিল। হঠাৎ সে আমার সামনে এসে হেসে আমাকে জিজ্ঞাসা করে, এই নাইটি পরে কাকে বেশি সুন্দর লাগে, আমাকে না দিদিকে? এটা শুনেই আমি তাকে জড়িয়ে ধরি আর ভালোবেসে বলি, এই নাইটিতে তোমাকে লিমার থেকেও অনেক বেশি সুন্দরী লাগছে। আমি তার হাতে থাকা ফোন পাশে রেখে দিই আর তাকে ভালোবাসতে শুরু করি। তাকে সেই নাইটিতে দেখে আমি কোনোভাবেই আর নিজেকে আটকাতে পারি না। আমি ভাবতেও পারছিলাম না যে 14 বছরের একটা মেয়ে এত সুন্দরী আর যুবতী কি করে হতে পারে। কিন্তু নাফিজা আমার ভাবনার থেকেও বেশি সুন্দরী ছিল, আর আমি প্রতিটা মুহূর্তে তার জন্য উত্তেজিত হতে থাকি। সারা রাত এইভাবে কাটার পর সকালে যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন জানতে পারি যে আমার বউ একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে। এটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার বউয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ডাক্তার তাকে ভালো করার সমস্ত রকম চেষ্টা করছিল। সন্ধ্যার দিকে সে যখন একটু ভালো হয় ডাক্তার তখন তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়। আমি খুব সাবধানে লিমাকে নিয়ে বাড়ি চলে আসি। লিমাকে দেখে নাফিজার মুখের রং ফিকে হয়ে যায়। সে অদ্ভুতভাবে লিমাকে দেখছিল আর একটা সময় সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি লিমাকে ধীরে ধীরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিই। লিমার মা আমাকে তার ওষুধের ব্যাপারে বোঝাচ্ছিল। আমি আর মা বারান্দায় গিয়ে বসি এবং লিমার মায়ের কথা শুনছিলাম। তখনই আমি নাফিজাকে লিমার ঘরে যেতে দেখি। আমি একটু ভয় পেয়ে যাই, তবে আমি জানতাম যে নাফিজা লিমাকে এমন কিছুই বলবে না। কিছুক্ষণ পর নাফিজা ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের মাকে বলে, চলো মা, এবার আমরা বাড়ি ফিরে যাই। আর তারা নিজেদের বাড়ি ফিরে যায়। আমি একবার নাফিজার দিকে তাকালাম যখন সে চলে যাচ্ছিল, কারণ আমি জানতাম আজকের পর থেকে আমাদের দেখা করা অনেকটা কঠিন হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি দুধের গ্লাস নিয়ে আমার ঘরে গেলাম। তখন দেখি লিমা চুপ করে বসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কোনো ব্যাপার না, একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে, আমরা আবার দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব।
লিমা আমার দিকে তাকায় আর বলে, যেটা আমি হারিয়ে দিয়েছি সেটা দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব নয়। তার এমন কথায় আমি চমকে যাই। এই কথা শুনে আমি তার সামনে বসি আর বলি, এমন কথা তুমি কেন বলছো? তখন লিমা বলে, নাফিজা আমার নিজের বোন নয়, বরং সে আমার পিসির মেয়ে। পিসির মৃত্যুর পর বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন, কিন্তু ছোটবেলা থেকেই নাফিজা আমাকে ঘৃণা করত, কারণ বাড়িতে সব জিনিস আমার ছিল, আর সে সেই সমস্ত জিনিস নিজের কাছে রাখতে চাইত যেগুলো আমার কাছে আছে। বাবা তাকে কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি, তারপরেও সে অনেক হিংসে করত। তার নজর সেই সমস্ত জিনিসের উপর থাকত যেগুলো বাবা আমার জন্য আনত, যেগুলো আমি পছন্দ করি। যখন আমার তোমার সাথে বিয়ে হয় তখন তুমি আমাদের বাড়িতে বেশি যেতে না। তখন আমি শান্তি পেতাম যে সে তোমার উপর অন্তত নজর দেবে না, কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার অনুপস্থিতিতে এত কিছু করবে। লিমা আমাকে বলছিল, নাফিজা যাওয়ার আগে লিমাকে সেই সব ভিডিও দেখিয়ে গেছে, আর সব ফটো ও দেখিয়েছে যেখানে আমরা দুজন একসাথে ছিলাম। লিমার মুখে ওসব কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। নাফিজা সবকিছু ইচ্ছা করে করেছিল, আর আমি তার হাতের পুতুল হয়ে গেছিলাম। লিমার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল। সে তার সন্তান ও হারিয়ে ফেলেছিল, তার বর ও এমন। আমি লজ্জায় তার সামনে মাথা নিচু করেছিলাম। তখন লিমা বলে, নাফিজা যেতে যেতে তার কাছ থেকে নীল রঙের নাইটি চেয়ে নিয়ে গেছে, কারণ সেই নাইটি আমার থেকেও নাফিজার শরীরে বেশি ভালো লাগে বলে তুমি মনে করো। আমার এমন মনে হচ্ছিল যেন লিমার প্রতিটা কথা আমার বুকে আঘাত করছিল। সময়ের নিষ্ঠুর পরিহাসের জন্য আমার পুরো জীবন নষ্ট হয়ে গেছিল। এখন আমি আর কোনো দিন লিমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতেও পারবো না, জীবন কাটাতে পারবো না। কিছু সময় পর নাফিজা আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে প্রতিবার আমার থেকে অনেক টাকা নিত, আর আমি না দিতে চাইলে আমার ফটো ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। যে মেয়েকে আমি 14 বছরের ছোট বাচ্চা ভাবছিলাম, সে আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, যে আমার পুরো জীবন নষ্ট করে দেয়। আমার আর লিমার মধ্যে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছিল, কারণ লিমা এখন শুধু আমাকে ঘৃণা করত। তার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল। সময় আর ভুল সঙ্গ আমাকে কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় রাখে না। তাই বন্ধুরা, তোমাদের একটাই কথা বলতে চাইব, তোমরা কখনোই এই রকম প্রলোভনে পা দিয়ে সামান্য সময়ের সুখের জন্য নিজেদের জীবন নষ্ট করো না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন।